প্রশ্নের 2026 সালের নতুন বছরে ক্লাস 8-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি সিনেমা ক্লাস 8-এর বাংলার প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 12টি প্রশ্নের মান 1 করে 1 × 12 = 12। তুমি ড্যাশ মতো পাশে দাঁড়াও। শূন্যস্থানে বসবে গাছের পাখির রাখির বাঁশির পাখির। দ্রুত পদে প্রস্থান করিল কে? রমেশ। নাটোরের মহারাজার নাম হলো জগদীন্দ্রনাথ। কৃষক আসিয়া কাঁদিরে পড়িল। কতজন কৃষক ছিল? 20 জন। মাচনের তলায় রঙের ঢেউ মেলেছে লাল নোটে শাক। ছেনুমাসি কোথায় থেকে এসেছিলেন? উত্তরপাড়া। ডাম্বল আলমারি ভেঙে কার বই নামিয়েছিল? সেজগাকার। মানুষ বড় কাছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। সূর্য ওঠে সমাপিকা ক্রিয়া। যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বলে বিশেষ্য পদ। বিশেষ্যকার বলে যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। বৃথা সময় নষ্ট করো না, এটি অনুজ্ঞাবাচক বাক্য। ধাতুর সঙ্গে ক্রিয়াবিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ তৈরি হয়। অপু একটুখানি মুখে তুলিল। অপু কী পদ? বিশেষ্য পদ। 2 দাগে সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 12টি। দাঁড়াও কবিতাটি কার লেখা? শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। গ্রামের একমাত্র ভরসা কী ছিল? 100 বিঘা মাঠটাই গ্রামের একমাত্র ভরসা ছিল, কারণ গ্রামের সমস্ত চাষিদের কিছু কিছু জমি তাতে ছিল। আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। কবি তাড়াতাড়ি নেমে পড়লেন কেন? গাড়ি চাপা পড়া ভিখারির দলা পাকানো লাশের রক্ত যাতে কবির জামা কাপড়ে না লাগে সেই জন্যই কবি তাড়াতাড়ি ট্যাক্সি থেকে নেমে পড়লেন। ভিক্ষুষীর নিরাপদে নিদ্রা যায়। ভিক্ষুষীর কোথায় নিদ্রা যায়? বীজের ওপর থাকা কঠিন ঢাকনার মধ্যে ভিক্ষুষীর নিরাপদে নিদ্রা যায়। বুকুর মার কি কেনা ছিল? বুকুর মার বিকালের শোয়ে সিনেমার টিকিট কেনা ছিল। সারাঘাট থেকে লেখক ও তার সঙ্গীরা কোন নদীতে স্টিমারে চলেছিল? লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর ও তার সঙ্গীরা সারাঘাট থেকে পদ্মনদীতে স্টিমারে চড়েছিল। বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে রয়? সকাল ও সন্ধ্যার রঙিন মেঘেরা বেড়াতে এলে বাড়িটিকে ভালোবেসে সেখানেই কিছুক্ষণ থেমে থাকে। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করে সেদিকটার দরজা বন্ধ না সূচক বাক্যে। সেদিকটার দরজা খোলা ছিল না। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন ফুলবাগানের মোড় পর্যন্ত এগিয়ে দেখল না সূচক বাক্যে। ফুলবাগানের মোড় ছাড়িয়ে আর এগিয়ে দেখল না নীলু। বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল? বুকু যে স্কুলে ভর্তি হয়েছে তার নাম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। চেঁচিয়ে উঠল সমস্বরে। কি বলে তারা সমস্বরে চেঁচিয়ে উঠল? প্রাণ আছে, এখনো প্রাণ আছে বলে তারা সমস্বরে চেঁচিয়ে উঠল। গড়াই নদীর তীরে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? উত্তর লিখবে গড়াই নদীর তীরে কবিতাটি পল্লী কবি জসিমউদ্দিন রচিত স্বজন বাদিয়ার ঘাট কাব্যগ্রন্থ থেকে গৃহীত। একেবারে ভিডিও শেষে আমরা তোমাদের কাছে তুলে ধরবো কিন্তু এবছর অর্থাৎ 2026 সালের ক্লাস 8-এর বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস মিনিট সেশন। আশা করা যায় সেখান থেকে এই সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। আগে তোমরা প্রশ্নপত্রটা দেখে নাও, তারপরে আমরা সাজেশন অংশটা তুলে ধরবো। দেখো, প্রথম তারপরের প্রশ্ন, নিচে প্রদত্ত শব্দগুলি ভিন্ন ভিন্ন অর্থ দেখিয়ে পৃথক বাক্যে ব্যবহার করো। নাক। তার নাকে খাবারের সুগন্ধ প্রবেশ করলো। ঘ্রাণান্দিও। লজ্জায় তার নাক কাটা গেল। অপমান। অন্যের সব ব্যাপারে নাক গলানো উচিত নয়। বেশি উৎসাহ। কাঁচা শব্দটি ভিন্ন ভিন্ন অর্থে প্রয়োগ করে 4টি বাক্য রচনা করো। গল্পটি কাঁচা হাতে লেখা। অপটু। গ্রামের দিকে এখনও কাঁচা বাড়ি আছে, মাটির তৈরি। ফলগুলো এখনও কাঁচা। অপক। কাঁচা বয়সে ভুলভ্রান্তি হয়ে থাকে। কম। 3 দাগে নিচে যে কোনো 3টি প্রশ্নের মান 3 করে 3 × 3 = 9। 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে বলল কেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ গল্পে গ্রামের 100 বিঘা জমির মাঠটা চাষিদের একমাত্র ভরসা, কারণ সেই মাঠেই সকলের কিছুটা করে জমি রয়েছে। একবার দুদিনে অবিরাম বৃষ্টিতে সেই মাঠ ডুবে গিয়ে ধান নষ্ট হয় উপক্রম হয়েছে। মাঠের পূর্বধারে খুব বড় সরকারি বাঁধ। পূর্ব পশ্চিম প্রান্তে গ্রাম উঁচু, এ কেবল নিচু দক্ষিণ দিকের বাঁধটা ঘোষাল মুখুজ্যেদের। চাষিরা জমিদার বেনি ঘোষালের কাছে গিয়ে বাঁধ কেটে জল বের করার আবেদন জানায়, কিন্তু বছরে 200 টাকার মাছ বিক্রি হয় বলে বেনি তাদের কথায় কর্ণপাত না করে তাড়িয়ে দিয়েছে। চাষিরা তখন এই সমস্যার সমাধানের জন্য রমেশের কাছে এসে কেঁদে পড়ল।
বুকু অবাক হয়ে ফ্যাল পেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল কেন? আশাপূর্ণা দেবী রচিত কী করে বুঝবো গল্পে উত্তরপাড়া থেকে নির্মলার ভবানীপুরের বাড়িতে তার পাতানো বেনুমাসি বেনুমাসির ছেলে ডাম্বল বেড়াতে এসেছে। তাহলে ডাম্বল কার ছেলে ছিল? বেনুমাসির। শর্ট কোশ্চেন আসতে পারে। নির্মলার ছেলে বুকু গিয়ে মাকে সেই খবর দিতে নির্মলা এভাবে অসময়ে বাড়িতে লোকজনের বেড়াতে আসা ভালোভাবে নিতে পারেন না। ছেলের সামনেই বলে ফেলেন বাবারে, শুনে গা জ্বলে গেল। অথচ নির্মলা যখন বেনুমাসি আর ছেনুমাসির সামনে আসে তখন বলে থাকেন যে তার ভাগ্য খুব ভালো যে এতদিন পরে ছেনুমাসি বেনুমাসি তাদের বাড়িতে এসেছে। এতদিন পরে দেখা হওয়া নির্মলার খুবই আনন্দ হচ্ছে। মায়ের এই সম্পূর্ণ উল্টো দুধের আচরণ দেখে বুকু অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল। একেই বলে রাজ সমাদর। উদ্ধৃতির আলোকে নাটোরের মহারাজার অতিথি বাৎসল্যের পরিচয় দাও। কংগ্রেসের প্রাদেশিক সম্মেলনের অভ্যর্থনা কমিটির সভাপতি ছিলেন নাটোরের মহারাজ জগদীন্দ্রনাথ রায়। তিনি কলকাতা থেকে ঠাকুরবাড়ির তরুণদের এবং জাতীয় কংগ্রেসের কর্তা ব্যক্তিদের নাটোরে আমন্ত্রণ জানায়। আমন্ত্রিতদের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা, স্টিমারে খাওয়া দাওয়ার ব্যবস্থা, অতিথিদের প্রত্যেকের বাৎসব্যাটরা বয়ে নিয়ে যাওয়ার বন্দোবস্ত নাটোরে বিপুল অভ্যর্থনা আদর যত্ন সকলকে মুগ্ধ করেছিল। আমন্ত্রিতদের প্রত্যেকের যখন যা প্রয়োজন তা চাইবার আগেই সকলের কাছে পৌঁছে যেত। তাছাড়া কারোর যাতে কোনো রকম অসুবিধা না হয় স্বয়ং মহারাজ নিজে ব্যক্তিগতভাবে তার খোঁজখবর নিতেন। এরকম বিপুল আদর আপ্যায়নে তা লেখক সত্যিকারের রাজসমাদর বলে মনে করেছেন। ছেলের কথা শুনে বুকুর মার মাথায় বজ্রাঘাত হলে কেন? উত্তরপাড়া থেকে ভবানীপুরের নির্মলার বাড়িতে হঠাৎ উদয় হওয়া ছেনুমাসি বেনুমাসি আর ডাম্বলকে বুকুর মা সামনাসামনি সাদর অভ্যর্থনা জানান, কিন্তু তাদের আগমনে তিনি মন থেকে মোটেই ভালোভাবে মেনে নেননি। এ কথা তিনি তার ছেলের সামনে বলেও ফেলেছিলেন। এরপর অতিথিদের সামনে হৈ হৈ করে অভ্যর্থনার অভিনয় করার পরই বুকু সত্য কথাটি তাদের বলে দেয়, আর তখন ওই অপমানের লজ্জায় বুকুর মার মাথায় যেন বজ্রাঘাত হয়। চারের দাগে নিচে যে কোনো তিনটি প্রশ্ন প্রশ্নের মান 3 করে 3 গুণ 3 = 9। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেতছায়া। একটি গাছ দাঁড়িয়ে আছে বলেও কেন পরের পংক্তিতে তাকে গাছের প্রেতছায়া বলা হয়েছে তা বুঝিয়ে দাও। কবি দূর থেকে গাছের অবয়বটি দেখেছিলেন, কিন্তু কাছে এসে দেখেন সেটি একটি গাছের কঙ্কাল। তাতে না পাতা ফুল প্রাণের সামান্য আভাসও ছিল না। সেটি যেন ছিল শুকনো কাঠির ওপরের দিকে তুলে দাঁড়িয়ে থাকা ছাল বাকলিন একটা গাছের কাঠামো। তাই কবি তাকে গাছের প্রেতছায়া বলেছেন। স্বপ্নে যে বেদনা আছে, কবির স্বপ্নে কেমন বেদনার অনুভূতি? কবি জীবনানন্দ দাশ রূপসী বাংলার কবি। নগর জীবনের ক্লান্তি ও বিষণ্ণতাকে একেবারে বারবার ফিরিয়ে নিয়ে গেছে শৈশবের গ্রাম বাংলার দিনগুলোতে। গ্রাম বাংলার ফেলে আসা দিনগুলোর কথা ভেবে কবির মনে আলোড়িত হয়েছে। বিষণ্ণতা তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। পাড়াগাঁয়ের দুপুরের প্রচণ্ড রোদ কবির মনে স্বপ্নের আবেশ সৃষ্টি করে। এই স্বপ্নে ভেসে ওঠে গ্রামের করুণ ছবি। রোদের তাপে শুকিয়ে থাকা পাতা, ক্লান্ত শালিকের ডাক, নকশা পরা শাড়ি পরা মেয়েটির ক্লান্ত পায়ে দ্রুত চলে যাওয়া জলসিঁড়ি, নদীর ওপর বুনো চালতা গাছের ডাল নুয়ে পড়া, নদীর জলে ভাঙাচোরা ডিঙির স্থির ভেসে থাকা, এই প্রতিটি ছবির মধ্যে বিষণ্ণতা ও বেদনার বোধ লক্ষ্য করা যায়। তাই কবির স্বপ্নে বেদনার অনুভূতি স্পষ্ট হয়ে ওঠে। কুড়ির খানে লতাপাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে। এখানে কুড়িটিকে লতাপাতা ফুলের মায়া দিয়ে ঘিরে রাখা বলতে কবি কী বুঝেছেন? উদ্ধৃতাংশটির পল্লী কবি জসিমউদ্দিনের গড়াই নদীর তীরে কবি থেকে নেওয়া হয়েছে। গড়াই নদীর তীরে অবস্থিত কুটিরের চারপাশে রয়েছে লতানো গাছ, বুনো ফুল গাছ। কবির কাছে মনে হয়েছে প্রকৃতির এই লতাপাতা আর ফুল যেন স্নেহ মায়া আদরে জড়িয়ে রেখেছে কুটিরটিকে, অর্থাৎ কুটির যেন প্রকৃতিরই অংশ হয়ে উঠেছে। ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে। ডিঙিটি কোথায় বাঁধা আছে? ডিঙিটির বর্ণনা দাও। কবি জীবনানন্দ দাশের লেখা পাড়াগার দুপুর ভালোবাসি কবিতায় ডিঙিটি হিজল গাছে বাঁধা আছে। ডিঙিটির বর্ণনা: ডিঙিটির ঝাঁঝরা ফোবরা অর্থাৎ জীর্ণ ও ভাঙাচোরা। ডিঙিটির প্রয়োজনীয়তা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মালিকের কাছে তার গুরুত্ব হারিয়ে গেছে। হিজলের গুড়িতে ভাঙাচোরা ডিঙিটিকে বেঁধে রেখে মালিক বেমালুম ভুলে গেছেন। সে আর কখনো সেখানে ফিরবে না। কি পরিত্যক্ত জরাজীর্ণ ডিঙির নিঃশব্দ বেদনার শরিক হয়েছে কবি। 5 দাগে নিচে যে কোনো একটি প্রশ্নের মান 2। বৃদ্ধ নরোত্তম দাস বাবাজির সঙ্গে অপুর কিভাবে ভাব হয়েছিল? দেখে নাও অ্যান্সারটা। নেক্সট, একদিন পাঠশালায় এমন একটি ঘটনা হইয়াছিল যাহা তার জীবনের একটি নতুন অভিজ্ঞতা। অপুর জীবনে সেই নতুন অভিজ্ঞতাটি কি? দেখে নাও। নেক্সট, পত্র রচনা করো। হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ, এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখো। দেখে নাও।
লেখা হচ্ছে শ্রদ্ধেয় সম্পাদক স্বামী বসু, দৈনিক শুভর হাবড়া, উত্তর চব্বিশ পরগনা। বিষয় হাসপাতালের সামনে মাইক বাজানোর বিরুদ্ধে প্রতিবাদী পত্র। ষষ্ঠত নিবেদন বলে লেখা শুরু করবে, দেখে নাও। আর এদিকে নিজের নাম লিখে আর এদিকে ঠিকানাটা বসাবে, আর যে ডিট লিখছো সেই ডিটটা কিন্তু অবশ্যই বসাবে। তারপরে দেখো যে আরেকটা রয়েছে, তোমার অঞ্চলে যত্র আবেদনের স্তূপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি পাঠাও। দেখে নাও, এটিও কিন্তু এবছর ভীষণ গুরুত্বপূর্ণ। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। এবার আমরা ক্লাস 8-এর সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস মিনিট সেশনটা কিন্তু দেখে নেব। এবার তোমরা দেখে নাও ক্লাস 8-এর বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস মিনিট সেশন। আশা করা যায় এইখান থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু এবছর। এবার তোমরা দেখে নাও ক্লাস 8-এর বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস মিনিট সেশন। আশা করা যায় প্রতি বছর নেই এবছরও তোমরা কিন্তু এখান থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে। দেখো, প্রথম রয়েছে দাঁড়াও। এখান থেকে যে প্রশ্নোত্তরগুলো পড়বে দেখে নাও। বড় প্রশ্ন হিসেবে পড়বে, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে দাঁড়াও। এই উক্তিটি কারণ বুঝিয়ে দাও। কবি শক্তি চট্টোপাধ্যায় মানুষের পাশে কিভাবে এসে দাঁড়াতে বলেছেন? তুমি তাহার পাশে এসে দাঁড়াও। দাঁড়াও কবিতায় কবি কাদের পাশে এসে দাঁড়াতে বলেছে? তুমি কিভাবে তাদের পাশে দাঁড়াও। বা দাঁড়াও কবিতায় মানুষকে পাখির মতো পাশে দাঁড়াতে বলেছে। পাখির মতো পাশে দাঁড়াতে বলার কারণ কি তা আলোচনা করো। নেক্সট রয়েছে পল্লী সমাজ। দেখে নাও পল্লী সমাজে যে প্রশ্ন উত্তরগুলো পড়বে, এখানে কিছু শর্ট কোশ্চেনও দেওয়া রয়েছে ইম্পর্টেন্ট। প্রথম, দুদিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হইয়া অপরাহ্ন বেলায় একটু ধরণ করিয়াছে। দুদিনের বৃষ্টিতে গ্রামের পরিস্থিতি কী হয়েছিল পাঠ্যাংশ অবলম্বনে লেখো। এখনই সেটা কাটিয়া দিতে হবে। কি কাটতে হবে তা এখনই কাটতে হবে কেন? সে সোজা মেয়ে নয় ভায়া। কে কার প্রসঙ্গে এমন উক্তি করেছে? সে কি সত্যিই সোজা মেয়ে ছিল না? মতের সপক্ষে যুক্তিবিন্যাস করো। তার এলাকার অমতে কিছুই আসে যায় না। কার অমতের কথা কে কাকে বলেছে? উক্তিটির মধ্যে দিয়ে বক্তার চরিত্রের কেমন মানসিকতা ধরা পড়েছে? এখনই জোর করে বাদ কাটিয়া দেব। কে কিভাবে সত্যিই বাদ কেটেছিল বা কাটিয়াছিল তা উল্লেখ করো। পরে রয়েছে ছন্নছাড়া। দেখে নাও এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে। বড় প্রশ্ন হিসেবে পড়বে, গাছ না গাছের প্রেত ছায়া, গাছের প্রেত ছায়া বলার কারণ ব্যাখ্যা করো। ওখান দিয়েই যাব। বক্তা কাকে কথা বলেছে? তিনি কোন ভরসায় ওখান থেকে বা ওখান দিয়ে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন? চেঁচিয়ে উঠলাম সমস্বরে। আনন্দে ঝংকৃত হয়ে, প্রাণ আছে, এখনও প্রাণ আছে। কার প্রাণ আছে বলে কারা চেঁচিয়ে উঠল? এর মধ্যে দিয়ে তাদের চরিত্রের কোন বৈশিষ্ট্য ধরা পড়েছে? নেক্সট তোমরা পড়বে, আমি নেমে পড়লাম তাড়াতাড়ি। বক্তা এই মন্তব্যের মধ্যে দিয়ে কীভাবে আত্মসমালোচনা করেছেন? একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ। ছন্নছাড়া কবিতায় কবি একটি স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপের সঙ্গে কিসের তুলনা করেছেন? নেক্সট হচ্ছে গাছের কথা। দেখে নাও এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে। এইরূপে নিরাপদে ভিক্ষুশিশু ঘুমাই রহিল। ভিক্ষুশিশু কীভাবে নিরাপদে ঘুমিয়ে থাকে? জগদীশবাবু বা জগদীশ বসু গাছের কথা প্রবন্ধে মানুষের সঙ্গে উদ্ভিদ জগতের বিভিন্ন সাদৃশ্যের পরিচয় দিয়েছেন। এমন কয়েকটি মিলের উদাহরণ দাও। এই প্রকারে দিনরাত্রি দেশ দেশান্তরে বীজ ছড়ায়া পড়িতেছে। কীভাবে বীজ ছড়িয়ে পড়ে তা আলোচ্য প্রবন্ধ অবলম্বনে লেখো। নেক্সট রয়েছে হাওয়ার গান। দেখে নাও এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো পড়বে। তারা শুধু কেঁদে মরে বাইরে। কারা শুধু কেঁদে মরে? তারা বাইরে কেন কেঁদে মরে? সব পথ ঘুরেছি বৃথায়। কারা কিভাবে সব পথ ঘোরে? সেই ঘোরা বৃথায় হয় কেন? অবশেষে থামে সব। অবশেষে কথাটির প্রয়োগ কেন করা হয়েছে? অবশেষে কারা আসে ও কেন? তার কথা কেবলই শুধায় রে। হাওয়া কার কথা শুধায়? কি করে বুঝবো? দেখেন এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো পড়বে। গল্পে বর্ণিত বুকু ও ডাম্বল চরিত্র দুটি তুলনামূলক আলোচনা করো।
তাছাড়া তোমার প্রথমটা পড়ে রাখবে, রিক্সাগাড়ি অতটুকু খোলের মধ্যে এদের জায়গা হয়েছে কি করে? কার মনে এই প্রশ্নের উদয় হয়েছিল এবং কেন? কি অসভ্য ছেলে বাবা, কথা নয় তো যেন ইট পাটকেল। কার প্রসঙ্গে এমন মন্তব্য ও কেন? তার কথাকে ইট পাটকেলের সঙ্গে তুলনা কতটা সমর্থনযোগ্য? ছেলের কথা শুনে বুকুর মার মাথায় বজ্রাঘাত। কি সর্বনাশের ছেলে! বুকুর মার কখন এমন পরিস্থিতি হলো? আদেও কি তা ছেলে সর্বনাশে? তোমার উত্তরের সপক্ষে বা তোমার উত্তরে যথাযথ যুক্তি দাও। আর কত দেরি করবে তোমরা? যাও এবার। বুকু একথা কাদের কেন বলেছে, একথা শুনে শ্রোতাদের প্রতিক্রিয়া কেমন হয়েছিল? সবসময় সত্যি বলতে আমাদের গুরুজনেরা শেখান, অথচ সত্যি বলে বুকুর পরিস্থিতি কেমন হয়েছিল তা গল্প অবলম্বনে লেখো। তারপর হচ্ছে দেখো, পাড়াগার ধুপর ভালোবাসি। দেখে নাও এখান থেকে যে প্রশ্নোত্তরগুলো পড়বে। পাড়াগার ধুপর ভালোবাসি যে বর্ণনা কবি জীবনানন্দ দাশের এই কবিতায় পাওয়া যায় তার বর্ণনা দাও। তারপরে পড়বে এখান থেকে, রৌদ্রেন ভিজে বেদনার গল্প লেগে আছে। বেদনাকে ভিজে বলার যৌক্তিকতা কোথায়? ছন্দহীন বুনো চালতার, বুনো চালতাকে ছন্দহীন বলা হয়েছে কেন? নেক্সট হচ্ছে নাটোরের কথা স্বদেশী কথা। দেখে নাও এখান থেকে যেগুলো পড়বে। দেখো যে প্রশ্নগুলো মার্ক করে সেগুলো ভালো করে পড়বে। কারণ গড়াই নদীর তীরে, দেখে নাও এখান থেকে যে প্রশ্নোত্তরগুলো পড়বে। কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এই বাড়িরে ভালোবেসে। কারা কেন বাড়িকে ভালোবেসে থেমে যায়, এই বর্ণনায় যে নৈসর্গিক সৌন্দর্য ফুটে ওঠে তা উল্লেখ করো। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস মিনিট সেশন। আশা করা যায় এখান থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু পরীক্ষাতে তোমরা কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমরা যে প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্নোত্তরই কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে, তাহলে দেখবে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। আর কোনো প্রশ্ন উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।